প্রাচীন বিশ্বটা যে কতটা কারেক্টেড ছিল সেটা আমরা অনেক সময় ভাবতেও পারি না। তো চলুন আজকের এই আলোচনাতে আমরা স্লাইডগুলোর সাহায্যে ভারত আর রোমের মধ্যেকার এক অবিশ্বাস্য বাণিজ্যিক সম্পর্কের গল্পটা একটু জেনে নিই। দেখুন, হাতির দাঁতের কি নিখুঁত একটা কাজ, একটা ভারতীয় মূর্তি। কিন্তু অবাক করা ব্যাপার কি জানেন, এটা পাওয়া গেছিল এর উৎস থেকে হাজার হাজার মাইল দূরে, ইতালির পম্পেই শহরে। ভিসুভিয়াসের সেই ভয়ঙ্কর অগ্নুৎপাতের পর লাভা আর ছাইয়ের তলা থেকে। এখন আসল প্রশ্নটা হল, ভারতের একটা জিনিস সেই 79 খ্রিস্টাব্দে একটা রোমান শহরে সমাধিস্থ হল কি করে, মানে পৌঁছালো কিভাবে? চলুন এই ঐতিহাসিক ধাঁধার উত্তরটা খোঁজা যাক। এই উত্তরটাই কিন্তু আমাদের এক প্রাচীন গ্লোবালাইজেশনের যুগে ফিরিয়ে নিয়ে যাবে। আর এই অবিশ্বাস্য যাত্রার পেছনে ছিল একটা যুগান্তকারী আবিষ্কার, এমন এক আবিষ্কার যা কিনা সমুদ্রযাত্রার পুরো ইতিহাসটাই বদলে দিয়েছিল। মানে সমুদ্রযাত্রায় একটা নাটকীয় পরিবর্তন চলে এসেছিল। ভাবুন একবার, আগে যেখানে নাবিকদের মাসের পর মাস ধরে উপকূল ঘেঁষে ঘেঁষে ঝুঁকিপূর্ণ পথে এগোতে হতো, সেখানে মৌসুমী বায়ুর রহস্যটা ভেদ করার পরেই তারা সোজা ভারত মহাসাগর পাড়ি দিয়ে মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই গন্তব্যে পৌঁছে যেতে পারত। এই আবিষ্কারের কৃতিত্ব দেয়া হয় হিপ্পালাস নামে এক দুঃসাহসী রোমান নাবিককে। তিনি প্রথম বুঝতে পেরেছিলেন যে এই মৌসুমী বায়ুর গতিপথটা আসলে আগে থেকেই আন্দাজ করা সম্ভব। আর ব্যাস, এই একটা আবিষ্কারের ফলে উত্তাল মহাসাগরটা যেন একটা ব্যস্ত সুপারহাইওয়েতে পরিণত হয়ে গেল। আগের যে পুরনো স্থলপথ বা উপকূল ধরে যে সমুদ্রপথগুলো ছিল, সেগুলো ছিল ভীষণই দীর্ঘ আর জটিল। কিন্তু তার তুলনায় মৌসুমী বায়ুর আবিষ্কারটা একটা সরাসরি আর অনেক বেশি সহজ সামুদ্রিক যোগাযোগের রাস্তা খুলে দিয়েছিল। স্বয়ং রোমান ঐতিহাসিক প্লিনি দি এল্ডার কি লিখে গেছেন শুনুন। যদি হেপ্পালাস নামের বাতাসটা বয়, তাহলে ভারতের সবচেয়ে কাছের বাজার মুজিরেসে মাত্র 40 দিনের মধ্যেই পৌঁছানো যায়। মাত্র 40 দিন, ভাবা যায়? এই কথাটা শোনার পর পুরো সংযোগটা কেন যেন হঠাৎ করেই খুব বাস্তব মনে হতে শুরু করে, তাই? কিন্তু প্রশ্ন হল, এত ঝুঁকি নিয়ে এত লম্বা একটা পথ পাড়ি দেওয়ার কারণটা কি ছিল? মানে এমন কি জিনিসের লেনদেন হতো যার জন্য এত কিছু করা হতো? আসলে রোমান অভিজাতদের কাছে ভারতীয় জিনিসপত্রের চাহিদা ছিল ব্যাপক। যেমন ধরুন গোলমরিচ, যাকে তো তখন কালো সোনা বলা হতো। তারপর ছিল হাতির দাঁতের দারুণ সব কারুকার্য, সূক্ষ্ম মসলিন কাপড়, মুক্তো, এমনকি বাঘ হাতির মতো অদ্ভুত সব জন্তুও। মানে এই সব কিছুর জন্য ওরা যে কোনো দাম দিতে রাজি ছিল। তাহলে বিনিময় ভারত কি পেত? মূলত সোনা আর রূপো। রোমান মুদ্রাগুলোই ছিল সবচেয়ে বড় আকর্ষণ। তবে তার পাশাপাশি ইতালির সেরা ওয়াইন, কাচের নানা জিনিস আর ওদের সেই বিখ্যাত লাল রঙের মাটির পাত্রগুলো ভারতে আসত। কিন্তু কথা হচ্ছে, এই যে এত বড় বাণিজ্যের কথা আমরা বলছি, এর আসল প্রমাণটা কোথায়? আচ্ছা, প্রত্নতাত্ত্বিকরা এমন কিছু জিনিস খুঁজে পেয়েছেন যেগুলো বলতে গেলে সেই সময়ের লেনদেনের জীবন্ত দলিল। এর মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস হল রোমান অ্যামফোরা। এইগুলো হলো এক বিশেষ ধরনের মাটির জার, যা দিয়ে ওরা ওয়াইন বা অলিভ অয়েল এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেত। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, ভারতের বিভিন্ন প্রান্তে এই অ্যামফোরা অসংখ্য ভাঙা টুকরো খুঁজে পাওয়া গেছে। তো একদিকে ওয়াইন আনার জন্য এই অ্যামফোরা, আর অন্যদিকে সেই ওয়াইন কেনার জন্য দেওয়া মুদ্রা, এই দুটো জিনিসই কিন্তু ইন্ডো রোমান বাণিজ্যের সবচেয়ে জোরালো প্রত্নতাত্ত্বিক প্রমাণ। এই বাণিজ্যের ফলে যা ঘটছিল তা হল, রোম থেকে ভারতের দিকে সম্পদের একটা বিশাল স্রোত বইতে শুরু করেছিল। এতটাই বিশাল যে এটাকে সোনার নদী বলা হতো। ভাবুন, রোমান সাম্রাজ্যের বিপুল পরিমাণ সোনা আর রূপো সোজা চলে আসছিল পূর্ব দিকে। কিন্তু এখানে একটা বেশ মজার ব্যাপার আছে। ভারতে কিন্তু রোমান মুদ্রাগুলোকে ঠিক কারেন্সি বা টাকা হিসাবে ব্যবহার করা হতো না। এগুলোকে বরং সোনা বা রূপোর পিণ্ড, মানে কাঁচামাল হিসেবে দেখা হতো। সেগুলোকে গলিয়ে হয়তো গয়না বানানো হতো, নয়তো সিন্ধুকে তুলে রাখা হতো। আর এর সলিড প্রমাণও আছে। বিশেষ করে দক্ষিণ ভারতে প্রত্নতাত্ত্বিকরা মাটির তলা থেকে রোমান মুদ্রার বিশাল বিশাল ভাণ্ডার খুঁজে পেয়েছেন। শুধু একটা উদাহরণ দিই, তাহলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে।
ভেল্লালুরে মাটি খুঁড়ে পাওয়া মাত্র একটা ভাণ্ডারে ছিল ৫২২টা রোমান রূপোর মুদ্রা। শুধু ভাবুন, এরকম না জানি আরও কত ভাণ্ডার সারা দেশে ছড়িয়ে ছিটিয়েছিল। তাহলে এই পুরো গল্পটা থেকে আমরা ঠিক কি বুঝতে পারছি? এটা স্পষ্ট যে এই বাণিজ্যটা শুধু কিছু জিনিসপত্র কেনাবেচার মধ্যেই সীমাবদ্ধ ছিল না। আসলে এটা ছিল প্রাচীনকালের দুই মহান সভ্যতার মধ্যে একটা সেতুর মতো, একটা কালচারাল ব্রিজ। এর মাধ্যমে শুধু জিনিসই নয়, জ্ঞান, সংস্কৃতি, এমনকি মানুষেরও আদান প্রদান হতো। রোমানরা শুধু ভারতের মশলার স্বাদই পায়নি, এখানকার শিল্প আর সংস্কৃতিরও পরিচয় পেয়েছিল। এই টাইমলাইনটা দেখলে পুরো ঘটনাটা একবারে পরিষ্কার হয়ে যায়। দেখুন, খ্রিস্টপূর্ব প্রথম শতকে রোমান সাম্রাজ্য শক্তিশালী হচ্ছে আর বিলাসবহুল জিনিসের চাহিদা বাড়ছে। এরপর ৪৫ খ্রিস্টাব্দ নাগাদ মৌসুমী বায়ুর আবিষ্কারটা সমুদ্রযাত্রায় বিপ্লব নিয়ে এলো। প্রথম ও দ্বিতীয় শতক ছিল ইন্ডো রোমান বাণিজ্যের একেবারে স্বর্ণযুগ। আর সবশেষে ৭৯ খ্রিস্টাব্দে ভিসুভিয়াসের অগ্ন্যুৎপাতে পম্পে শহরটা ধ্বংস হয়ে গেল, আর তার সাথেই চাপা পড়ে গেল আমাদের গল্পের সেই হাতির দাঁতের মূর্তিটা। তাহলে এই সব কিছু থেকে সবচেয়ে বড় যে বিষয়টা আমরা বুঝতে পারি সেটা কি? সেটা হলো, এই যে গ্লোবালাইজেশন বা বিশ্বায়নের কথা আমরা বলি, এটা আসলে কোনো নতুন ধারণা নয়। আজ থেকে ২০০০ বছর আগেও কিন্তু গোটা বিশ্বজুড়ে একটা দারুণ জটিল আর সমৃদ্ধ অর্থনৈতিক নেটওয়ার্ক তৈরি হয়েছিল। আর ঠিক এখানেই একটা বড় প্রশ্ন এসে হাজির হয়। যদি প্রাচীন সভ্যতাগুলো নিজেদের মধ্যে এতটাই কানেক্টেড থাকতে পারে, তাহলে ভাবুন তো, আমাদের সবার এই যে সাঝা ইতিহাস, তার আরও কত অজানা রহস্য এখনও মাটির নিচে আবিষ্কার হওয়ার অপেক্ষায় রয়েছে। ব্যাপারটা সত্যিই ভাবার মতো, তাই না?